হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ষোড়শ মহাজন পদ এবং সেই ষোড়শ মহাজন পদের রাজধানী নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওই ষোড়শ মহাজন পদের ভিতরে একটি মহাজন পদ ছিল মগধ। এই মগধ সাম্রাজ্য বা মগধ মহাজনপদ কিভাবে সাম্রাজ্যে পরিণত হয়, অর্থাৎ মগধের উত্থান নিয়ে আলোচনা করব। মগধের উত্থানের পেছনে অনেকগুলো কারণ আছে। কারণগুলি হলো ভৌগোলিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, রাজনৈতিক কারণ এবং লোহা ও তামার খনি। মগধ মহাজনপদের উত্থানের ভৌগোলিক কারণ কি? মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। এই রাজগৃহ ছিল পাহাড় দ্বারা ঘেরা। এটি 5টি পাহাড় দ্বারা ঘেরা ছিল, ফলে বহিঃশত্রু খুব সহজে এই পাহাড় টোপকে আক্রমণ করতে পারত না। অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করত ওই পাহাড়গুলো। ফলে মগধের রাজধানী রাজগৃহ ছিল প্রাকৃতিক দিক থেকেই সুরক্ষিত একটি স্থান। মগধের পরবর্তীকালে রাজধানী হয় পাটলিপুত্র, অর্থাৎ এই রাজগৃহ থেকে স্থানান্তরিত করে পাটলিপুত্রে রাজধানী পরিবর্তন করা হয়। এই পাটলিপুত্র ছিল গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ফলে বহিঃশত্রু খুব সহজে এই গঙ্গা এবং সোন নদী অতিক্রম করে পাটলিপুত্র আক্রমণ করতে পারত না, কারণ গঙ্গা এবং সোন নদী তখন ছিল জলপূর্ণ এবং খরস্রোতা। ফলে এই নদী পার হয়ে বহিঃশত্রু আক্রমণ করার কথা তারা চিন্তাও করত না। ফলে মগধের দ্বিতীয় রাজধানী পাটলিপুত্র এবং এটিও ছিল প্রাকৃতিক দিক থেকে সুরক্ষিত। এবার অর্থনৈতিক কারণ। মগধ ছিল গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই গঙ্গা এবং সোন নদীর পলি সঞ্চয়ের ফলে মগধ গঠিত হয়। ফলে মগধে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হতো, ফলে তাদের খাদ্যের জন্য চিন্তা ভাবনা করতে হতো না। ফলে অর্থনৈতিক দিক থেকে মগধ শক্তিশালী হয়ে ওঠে। 3 নম্বর কারণ হলো সামরিক কারণ। মগধের জঙ্গলে অত্যন্ত মূল্যবান কাঠ এবং হাতি পাওয়া যেত। এই মূল্যবান কাঠ দিয়ে নৌশক্তিতে মগধ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, কারণ এই কাঠ দিয়ে নৌকা তৈরি করতো এবং সেই নৌকার মাধ্যমে, বড় বড় নৌকার মাধ্যমে তারা নৌশক্তিকে অনেক শক্তিশালী করে তোলে। ফলে এই প্রাকৃতিক দিক থেকে পাওয়া মগধের জঙ্গলে পাওয়া কাঠ দ্বারা মগধ নৌশক্তিকে শক্তিশালী করে তোলে। এবং হাতি মগধের সৈন্যবাহিনীর শক্তি বহু গুণে বাড়িয়ে দেয়। তখন যেসব সৈন্যের কাছে, যেসব দেশের রাজার সৈন্যের কাছে হাতি থাকতো, সেই সব রাজার সৈন্যবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী। মগধের জঙ্গলে এই হাতিগুলো মগধের সামরিক শক্তিকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। ফলে সামরিক দিক থেকে মগধ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। 4 নম্বর কারণ হলো রাজনৈতিক কারণ। মগধে অত্যন্ত শক্তিশালী ও পরাক্রমী রাজবংশ এবং ওই রাজবংশ অত্যন্ত শক্তিশালী ও পরাক্রমশালী রাজা শাসন করত। এইসব রাজারা হলেন বিম্বিসার, অজাতশত্রু, কালাশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্মনন্দ, ধননন্দ, অশোক ইত্যাদি শক্তিশালী ও পরাক্রমশালী রাজারা এই মগধে শাসন করে। এবং ভৌগোলিক, রাজনৈতিক, সামরিক দিক থেকে শক্তিশালী মগধকে, এই মগধের এই সব শক্তিশালী পরাক্রমশালী রাজারা আরো অত্যধিক শক্তিশালী করে তোলে। ফলে মগধ অন্যান্য মহাজনপদের তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফলে মগধকে হারানো কোনো মহাজনপদের দ্বারাই সম্ভব হয়ে ওঠেনি। এই ভৌগোলিক, অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক দিক থেকে শক্তিশালী মগধ হয়তো অন্যান্য মহাজনপদের তুলনায় শক্তিশালী হতো, কিন্তু সর্বশক্তিশালী মহাজনপদ হতো না যদি না এই লোহা এবং তামার খনি মগধে না থাকতো। মগধের সিংভূম, ধলভূম, ধারোয়াড়ে লোহার খনি এবং সেই সব খনিতে লৌহ আকরিক পাওয়া যেত। সিংভূম এবং ধলভূমে তামার খনি এবং এই খনিতে তামা পাওয়া যেত। এই লোহা এবং তামার খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক এবং তামার আকরিক থেকে লোহা এবং তামা নিষ্কাশন করে মগধের কারিগররা অত্যন্ত শক্তিশালী যুদ্ধের অস্ত্র তৈরি করত।
সেই সব যুদ্ধাস্ত্র দিয়ে মগধের এই শক্তিশালী সামরিক বাহিনী যুদ্ধ করত, ফলে মগধকে হারানো অন্যান্য মহাজনপদের কাছে প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই মগধ একের পর এক মহাজনপদকে পরাজিত করে মগধ ধীরে ধীরে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।